এই শেখ সাহেবের আমলে যখন দুর্ভিক্ষ হয়েছে ইন্ডিয়া কোনো সাহায্য করছে? আমাদের পাটের ব্যবসা শেষ হয়েছে না? গত সরকারের আমলে যেসব ব্যবসায়ীরা তেল মারছে সেই সব ব্যবসায়ীরা বর্তমান সরকার তেল মারতেছে। শেখ সাহেব তো সেই 75 সালে শাসক গেছে, জিয়াউর রহমান থেকে অ্যাডভান্টেজ নিতে পারেনি, তারা একটু আতঙ্ক থাকবেই, এটাই স্বাভাবিক। আমেরিকা এখন ভারতের চোখে বাংলাদেশকে দেখে না। না, ট্রাম্প ওনাকে উৎখাত করবে কেন? ট্রাম্প হচ্ছে ব্যবসায়ী মানুষ, সে একটু হট ডিসিশন নেয়, কিন্তু তো নিজের ব্যবসা বুঝে ভালো। সে দুই একবার ব্যাংক্রাফ্ট হয়েছে, আবার সে উঠেছে। তার ব্যবসার জন্য সে যা যা করাতে তাই করে সে। আমেরিকার, হ্যাঁ, তা থাকবেই। এই এলাকায় নজরদারি থাকবেই। এখানে বার্মা কাছে, আমরা আছি, ইন্ডিয়া আছে, চায়না আমাদের কাছে, চায়না আমাদের বন্ধুত্ব আছে। অতএব ওরা দেখবে কার সাথে কে বন্ধুত্ব করতেছে। ভারত কি আমেরিকার শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে কবজা নিতে চাইবে? ভারত সবসময় চাইছে, কিন্তু এখন আর পারতেছে না। এটা বুশের সময় যেটা ভারতকে বলা হয়েছে টু লুক আফটার বাংলাদেশ, তখন তো ভারত তাই করেছে। কিন্তু আমেরিকা এখন ভারতের চোখে বাংলাদেশকে দেখে না। আমেরিকা নিজেই আমাদের উপর তদারকি করতেছে। সুবিধা অসুবিধা কি, বা আমাদের জন্য ক্ষতির কারণ কি হতে পারে? ভারতের মাধ্যমে দেখলে ভারত যা বলতো তাই শুনতো, আর নিজে দেখলে দেখবে যে সে কি দেখতেছে। এখন ধরো নিউ ইয়র্ক টাইমসে কিছুদিন একটা আর্টিকেল উঠেছে, এটা হয়তো ভারতের কোনো সাংবাদিকে প্রভাবিত করে লিখছে, হতে পারে, এটা কোনো সমস্যা না। কিন্তু এটা আমেরিকায় করেনি, এটা নিউ ইয়র্ক টাইমসে করেছে। বুঝছেন ব্যাপারটা? আমেরিকা আর নিউ ইয়র্ক টাইমস দুটো ভিন্ন জিনিস। যেটা বলছেন যে বুশের আমল থেকে বাংলাদেশের উপর নজরদারি ভারতে করেছে, অর্থাৎ মানে প্রেসিডেন্ট বুশ যখন ছিলেন তখন থেকে মানে বাংলাদেশকে ভারতের চোখে দেখতো। হ্যাঁ, ভারত চোখে দেখতো। ভারত যেটা বলতো, ভারতে বলতো যদি এখন রাত বাংলাদেশে, বুশে বলছে এখন রাত। ভারতে বলছে না বাংলাদেশ এখন দিন, বুশে হ্যাঁ বাংলাদেশ এখন দিন। এখন যে তাও বলতো যে বাংলাদেশের মৌলবাদীর উত্থান, বসে বলতে হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশ কে ভালো, হাসিনাই ভালো। ভারতে যখন যা তাদেরকে মেসেজ দেয় সেই মেসেজে তারা একজন স্বাধীন দেশ হিসেবে আমাদের এগুলো করা উচিত হয়নি। আমাদের নিজস্ব একটা সক্রিয় থাকা দরকার ছিল। আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের 18 কোটি লোক, তাদের কথা বেশি চিন্তা করা উচিত ছিল, যেটা আমরা কখনো করিনি। 5 আগস্টের পর আপনি কি লক্ষ্য করলেন? ভারত, আমেরিকা, বাংলাদেশ? আমেরিকা আমেরিকার মতো দেখতেছে। ভারত তাদের একজন বড় কি বলা যায় এটাকে, বড় সাপোর্টার, সব কিছুতে তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদের সময় মন্ত্রীটা কেউ বলছে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর, কেউ বলছে রক্ত সম্পর্ক। এগুলোতেই বোঝা যায় তাদের সাথে সম্পর্কটা কেমন। তাদের বড় নেতারা বলছে যা ভারতকে বলে আসছি আমরা যেন হাসিনাকে ক্ষমতা রাখে। তো এগুলো স্বাধীন দেশের স্বাধীন নাগরিকের বক্তব্য নয়। বাংলাদেশের ব্যবসা থেকে চীন এবং পাকিস্তানকে ঠেকাতে ভারত কি করবে বলে মনে করেন? ব্যবসাটা হলো দ্বিপক্ষীয়। আমাদের দেশে গার্মেন্টস আসার ব্যাপারে কারা সাহায্য করেছে? কোরিয়ানরা এখন আর আমাদের সাথে ওই ব্যবসাটা করে না। এখন ব্যবসাটা কে করতেছে? ইন্ডিয়ার, চায়না। তারা আমাদের র মেটেরিয়াল দিচ্ছে। এখন এইখানে দ্বিপক্ষীয় স্বার্থ রাখা। এখন আপনি যদি ভালো সার্ভিস ইন্ডিয়ার থেকে পান, বাংলাদেশের ব্যবসায়ী ইন্ডিয়া থেকে আনবে। আপনি যদি ভালো সার্ভিস চায়নার থেকে পান, মানুষ চায়নার থেকে জিনিস আনবে, র মেটেরিয়ালস আনবে, কনজিউমার গুডস আনবে। এখন ভারত যদি আমাদের পেঁয়াজ দরকারের সময় বলে দেন পেঁয়াজ এখন বন্ধ করলাম 2 সপ্তাহের জন্য, শুল্ক বাড়াই দিলাম, তাহলে তো একপক্ষীয় হয়ে গেল, যেটা চায়না কখনো করেনি। আমরা বহুদিন চায়নার সাথে র মেটেরিয়ালসের ব্যবসা করছি। ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়লে তারাও বাড়ায়, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে আমরা যাই আর নেগোসিয়েট করে অনেক জিনিস কমিয়েছি। তো ভাই এখন কমাতে হবে না, আমরা সার্ভাইভ করি না। সেটা অনেক সময় ভারতীয় ব্যবসায়ীরা, সত্য কথা বলতে কি আপনার পছন্দ করবেন না, ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশকে নিম্ন চোখে দেখে। আমি নিজে, হ্যাঁ, লেবারের মতো
সেটা আমি বলবো না, আমি বলবো নিম্ন চোখে দেখে। সেটা কীরকম? যেমন আমরা একটা বড় বাইং হাউসের কাজ করতাম, তো বললো যে এখন এটা আহমেদাবাদ থেকে আপনি আনেন সুতাটা। 2 বার ভালো সুতা দিল, 3 বারের সময় অন্যরকম সুতা দিল। তাহলে কি ব্যবসাটা কীভাবে কন্টিনিউ করবে? যেটা কখনো চায় না, করে না। চায় না, একটা প্রবাদে আছে, যেরকম পয়সা দেবেন সেরকম হাসি দিবে। অর্থাৎ আপনার যদি ভালো পয়সা দেন ভালো মাল দেবে, আর যদি কম পয়সা দেন নিম্নমানের মাল দেবে। ওরা হচ্ছে ব্যবসায়ী, বুঝছেন? আর ভারতের ব্যবসায়ীরা যখন আমাদের দেশে আসে, তারা পুরো ভারতের ম্যাপ নিয়ে আপনার সাথে কথা বলবে। এমন একজন আমার কাছে আসছিল, তা আমি ওনাকে বলেছি, ভাইজান আপনারা আমাদেরকে মুক্তিযুদ্ধে সাহায্য করে সেই জন্য কৃতজ্ঞ আছি, কিন্তু যখন আপনার সাথে কথা বলতে আসবেন তখন সব খেয়াল রাখবেন ভারতের ম্যাপ নিয়ে আসবেন না, আসবেন ইন পার্সন। আমরা হেড টু হেড, আই টু আই, ইন লেটার কথা বলবো। তাহলে আমাদের স্বার্থ, দুইজনের স্বার্থ ঠিক থাকবে। এখন গত 15 বছর যে ব্যবসাগুলোর কথা বলতেছেন সেটা একপক্ষী হয়েছে, এক পক্ষের স্বার্থ। এখন শুনেন, আল্লাহরই কুদরত, যখন আমাদের পানির দরকার ছিল তখন বলছে পানি দিব না, যখন আমাদের পানির দরকার না তখন পানি ছেড়ে দিয়েছে। কত লাভ হয়েছে? ন্যাচারাল একটা জিনিস আছে, আল্লাহর কুদরত বলে একটা জিনিস আছে। ওই পানি ছাড়াতে এখন ওই যে বঙ্গোপসাগরে ধরেন গ্রেটার নোয়াখালীর মধ্যে উঠছে, কেউ আরেকটা বাংলাদেশ উঠতেছে, হোয়াট এভার ইট ইজ, একটা তো ভূমি উঠতেছে, বাংলাদেশ বড় হচ্ছে। আপনার সিঙ্গাপুর যান, সিঙ্গাপুরে ক্লেইম করে, সাগর থেকে তারা জায়গা ক্লেইম করে মাটি ফেলাইয়া, আর সেখানে আমরা ন্যাচারালি একটা ন্যাচারাল একটা দ্বীপ পাচ্ছেন। সেটা আল্লাহর রহমত না? যেটা বলেন, কোরিয়া যদি আবার ব্যবসা শুরু করে তাহলে কি আবার? আমি তো মনে হয় কোরিয়ার সাথে ভালো ব্যবসা করা, তো কোরিয়ানটা অনেক ভালো ব্যবসায়ী। ওরা হ্যাঁ, গার্মেন্টস বলেন, তাদের কাছে হাই ভ্যালু ইন্ডাস্ট্রি আছে, ওদের সাথে আমার ব্যবসা থাকা দরকার। ওরা কখনো, কোরিয়ানরা খুবই হার্ড ওয়ার্কিং। আমরা যাদের সাথে যতদিন কাজ করেছি, কোরিয়ানরা সকাল 7টা হইতে রাত 12টা পর্যন্ত কাজ করা আমি দেখছি আমরা। এবং কোরিয়া উন্নতির কারণে হলো হার্ড পরিশ্রমের জন্য। তারা যদি আবার শুরু করে বা বাংলাদেশ যদি শুরু করতে চায় তাহলে চীন, ভারত, না, এটা আর কারো কোনো ব্যাপার না। কোরিয়ানদের অনেক হেভি ইন্ডাস্ট্রি আছে, সেগুলো এখানে জয়েন্ট ভেঞ্চারে করবে, অসুবিধা কোথায়? গার্মেন্টস তো এখন ধরুন বাংলাদেশে নিজেরাই বাইং আছে, নিজেদের আছে বড় বড় বাইং অফিসগুলো, এখানে হাব অফিস আছে, এগুলো নিয়ে সমস্যা নেই। সমস্যা হলে এখন আমাদের যদি সার্ভিস ইন্ডাস্ট্রি থেকে হেভি ইন্ডাস্ট্রি যাইতে হয়, তাহলে আমাদের কারো না কারো সাহায্য নিতে হবে। সেরকম একটা দেশ হচ্ছে কোরিয়া, সাহায্য নিতেই পারে। ভারতকে কিভাবে বাংলাদেশ শাসন করতে পারে, এই এমন পরিস্থিতি কি হওয়ার সম্ভাবনা বা সেই সামর্থ্য? আসলে ভারত আমাদের বড় নেইবার। কথায় বলে, ইউ ক্যান চেঞ্জ ইউর ফ্রেন্ডস, নট দ্য নেইবার্স। ভারত আমাদের নেইবার, ভারতের সাথে আমাদের সমঝোতা করেই চলতে হবে। তারাও আমাদের যেমন তাদের দরকার। আর কোনো জিনিস আপনি কেউ পড়ে থাকে না, যেমন ভারতে ভিসা বন্ধ করছে, ভারতের সেখানে আমাদের অনেকে রুগী যেত, তারা যেতে পারেনি, তারা নতুন জায়গায় যাচ্ছে, কুনমিংয়ে যাচ্ছে, আরও নতুন দেশে যাবে। ওই যে থাইল্যান্ড আগে হইতে যেত, এখন দেখেন এখান থেকে কুনমিং 2 ঘন্টা, এখান থেকে থাইল্যান্ডও ব্যাংককও 2 ঘন্টা, এখান থেকে দিল্লিও 2 ঘন্টা। তা আমাদের এরকম সমস্যা নেই। বরঞ্চ চায়না আমাদের কম পয়সায় ভালো চিকিৎসা দেবে। চায়না চিকিৎসার মান একবারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, তখন তাকে বাদ দেবেন কী করে? এখন যদি আর বলতে পারেন ভারত যদি আর ভিসা দেবে, যাবে ভারতে, তখন মানুষের অপশান থাকবে, আমি এই রোগটার জন্য কি ভারতে যাব না চায়না যাব। আগে তো একচেটে আমাদেরকে হয়তো কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ বিমানে যেত, এখন তো আমাদের অপশান হয়েছে, আমরা ওই দেশে যাব। বরঞ্চ এখন আমাদের উচিত এখানে বিশ্বমানের কিছু হাসপাতাল তৈরি করা, যাতে করে যারা আমরা ভারতে যেতাম সেই জাতীয় রোগীরা যেন আমাদের এখানে আসে। আমাদের সেরকম মনোভাব থাকা উচিত। কেবল আরেকজন ডিপেন্ডেন্ট, এখানে যাইলে হইব কিনা, তারা ভিসা দিব কিনা, এই নিম্নমানের কথা চিন্তা কেন করবো আমরা? হোয়াই নট উই বিল্ড এ ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হসপিটাল?
আমরা যদি গার্মেন্টসে যদি 3 নম্বর 2 নম্বর 1 নম্বরে থাকতে পারি এক্সপোর্টে সারা দুনিয়াতে, তো এটাও পারবো। কারণ আমাদের দেশে মুসলিম হয়েছে না, আমাদের দেশে এটা হইতে পারে। আর পুরা মোগল আমলে সোনা গহনার এই যে মানে পাথর, দামি দামি পাথরের ব্যবসা এই এলাকায় হতো। এই রেঙ্গুন, ত্রিপুরা, বাংলাদেশ এই সব মিলেই হতো, বুঝছেন? অতএব যে কোনো সময় হইতে পারে, এটা কোনো ব্যাপার না। আমরা কেন টক্কর দিতে যাব? উই লিভ ইন পিস, আমরা কারোর সাথে যুদ্ধ করি না। আমাদের এই পর্যন্ত যে হিস্ট্রি আছে, এই পর্যন্ত যারা মোগল আমলে যখনই তারা চাঁদা মাদার জন্য আসতো তখন আমরা প্রতিহত করেছি। আমরা কারোর সাথে যুদ্ধ করিনি, আমরা প্রতিহত করেছি। আমরা কেউ যদি যুদ্ধে আমাদের ঘাড়ে আসে আমরা প্রতিহত করব, আমরা কেন যুদ্ধে জড়াবো? উই লিভ ইন পিস। আমরা বাংলাদেশ একমাত্র গোত্রবিহীন সমাজ। আপনি অন্যান্য এলাকায় যান, সে গোত্র আছে, এই গোত্রের ভিতরে ঢুকতে পারবেন না। বাংলাদেশের মেহমানদারি কেন? ওই কোনো সমস্যা নেই, আসেন বসেন একসাথে খাই, একই কাপে চা খাই আমরা। আশেপাশে দেখেন না তারা এক কাপে চা খায়? কোনোদিন খায় না। তাহলে যেখানে একই কাপে সবাই চা খায় না, সেই সমাজে ঢুকতে আমরা কষ্ট আছে। সেনাবাহিনীকে আর একটু স্ট্রং করা হয়েছে, সেটা আমি মনে নিজেদের স্বাধীনতা রক্ষার জন্য। সেটা যারা এই অন্যায়টা করছে, কি অন্যায়কে আমরা মেনে নেব নাকি? আমরা অন্যায় মেনে নেওয়া উচিত না। পৃথিবীতে বহু ছোটো ছোটো দেশ, আপনি ইউরোপে যান, বহু ছোটো ছোটো দেশ যেখানে 1 কোটির নিচে লোক আছে, আর এখানে আমরা 18 কোটি লোক। তা আমাদের সেনাবাহিনীতে আমাদেরকে সুরক্ষার জন্য যা যা দরকার তাই করবে, তাই করা উচিত। মীর কাসেম আলীর একটি সংগঠন শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? না, মনে নয় ওইরকম। এই জিনিসটা হলো সবাই, বুঝছেন? এখন একটা জিনিস তার অনুগুণ অন্যায় করেছে, আরেকটা উদাহরণ দিই। কিছু কিছু আগ্নেয়গিরি আছে 100 বছর পরে অগ্নুৎপাত হয়। তাহলে গত 15 বছর 17 বছর যেই বলে না, তো উইদাউট ইলেকশন জোর করে থাকা, জোর করে গুম করা, আয়নাগার করা, পুরো সমাজের মধ্যে দল মত নির্বিশেষে একটা ক্ষোভ বিরাজ করছে। যখন বৈষম্য বিরোধী ছাত্ররা সামনে আসছে তখন তারা নিঃশ্বাস ফেলার সুযোগ পাইছে, বলে এখনই সময় আমরা সবাই নামি। সবাই সাপোর্ট করছে, সবাই নামছে, তার জন্য তাকে পালাতে বাধ্য হয়েছে। এখানে আমি মনে করি দল বল নির্বিশেষে সবাই, যারা বিশেষ করে পতিত সরকার আমলে নির্যাতিত ছিল, তারা সবাই ওর বিরুদ্ধে ছিল। এগুলো মানুষের শুনেন, এই ইউটিউব চলার জন্য, এক্সপ্লেনেশনের জন্য, এটা একজনে নিবে। এখন শুনেন, একজন আপনি গাড়ি কিনে, কেউ গাড়ি কিনে রং দেখা, কেউ গাড়ি কিনে ব্র্যান্ডের নাম দেখা, আর কেউ গাড়ি কিনে ইঞ্জিন দেখা। হাত জোড় করে দেখি ওটা ওদের নর্মস, ওরা দাঁড়াইয়া সম্মান জানিয়েছে, এটার কোনো গুণ আর কিছু না। এখন এটার আমরা যেদিকে টানে এদিকে নেন, সমস্যা নাই। এখন আপনার যে বক্তব্য শোনার জন্য হয়তো আপনার একজন একদিকে টানে, আমি মনে করি এগুলো কোনো ব্যাপার না। আমি কোনো এটা সোজেন না, এটা কোনো একটা ডিপ্লোমেসিভাবে দেখা করছে, কথাবার্তা বলছে, এটা বরং ভালো হয়েছে। একজন সাথে একজন কথা বলছে, যদি ভবিষ্যতে তারা টেলিফোনে আলাপ করবে যে ভাই এই সমস্যাটা এইভাবে করে না, তারাও রিকোয়েস্ট করতে পারে। কথা বলা কোনো গুণের কাজ না, কথা বলাটাই আমার সম্পর্কে আগিয়ে নেওয়া। কিন্তু আমরা দেখছি, শুনছি যে ফ্যাসিস্টের যে দোষর যারা আছে তারা এটাকে আবার নেগেটিভ প্রচার করছে। এখন আপনাদেরকে বললাম, তো একটা গাড়ি এক একজন এক এক রকম, মানে অনেক মানে চেষ্টা করার পরে মোদির সাথে এটা আমার মনে হয় এসব কিছু আরে না, এগুলো ভারত এগুলো আর কোনো চিন্তার বিষয় না। এইসব চিন্তা ভাবনা না করে 18 কোটির লোক, 30 লক্ষ ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে, ওদের জব কীভাবে দেবেন এটা চিন্তা করেন। চিন্তা করা উচিত যে কলার মধ্যে স্প্রে দিয়ে কলা বিক্রি করে, এগুলো চিন্তা করেন। চিন্তা করলেও মানুষের ক্যান্সার কম হবে। এই যে ফুড আমরা খাই কেমিক্যাল দিয়া, এই ফুডের জন্য ক্যান্সার হইতেছে। ভারত ভাঙবে আর না ভাঙবে এগুলো চিন্তা করে আমার লাগবে, ভাঙার সময় ভাঙবে, না হলে থাকবো। আমার আপনার যদি সেই গিয়াসুদ্দিন বলুন সে আরম্ভ করেন, বাংলাদেশে ছিল সবসময় এটা শস্য ভাণ্ডার ছিল, মানুষ এখান থেকে পয়সা নিয়েছে শুধু। আমার দেশকে কীভাবে সুসংগত করতে হবে, কীভাবে ইকোনমিক্যাল উন্নতি করতে হবে, সেই চিন্তা করেন।
আপনার তো ভারত তো ডক্টর ইউনূসকে আতঙ্কের চোখে দেখছে। আমার তো মনে হয় পছন্দের জায়গা হলো হাসিনা এবং এটা হতে পারে, যেহেতু হাসিনার থেকে সে অনেক অ্যাডভান্টেজ নিচ্ছে, বা এরিয়ার থেকে অ্যাডভান্টেজ নিতে পারেনি, জিয়াউর রহমান থেকে অ্যাডভান্টেজ নিতে পারেনি, অর্থাৎ তারা একটু আতঙ্ক থাকবেই, এটাই স্বাভাবিক। যেটা বলা হয় যে অন্য সরকার যদি ক্ষমতা থাকে তাহলে সেভেন সিস্টার অস্বস্তি থাকে আর কি, তেঁতুলিয়া বর্ডার ক্রস করেই তো তাদের শুনেন, ভারত একটা বড় দেশ, এইসব চিন্তা করি কোনো লাভ নেই। আমাদের চিন্তা করা উচিত আমাদের স্বাধীনতা কীভাবে ঠিক থাকবে, আমাদের ফরেন মিনিস্টার কীভাবে কথা বলে, সে যদি স্বামী স্ত্রীর কথা বলে এই ফরেন মিনিস্টার অন্তত স্যাক করা উচিত। আমাদের ফরেন মিনিস্টার যদি বলে যে আমাদের রক্ত সম্পর্কে হেরে, তখনই স্যাক করা উচিত। রক্ত সম্পর্কে আমার সেটা কই, নিজের দেশকে রক্ষার জন্য যেভাবে কথা বলার দরকার, যেভাবে কাজ করার দরকার, সেটাই করেন। ভারত ভাঙবে, চিকেন এগ ভাঙবে, এগুলো আমাদের চিন্তার বিষয় না, এটা ইন্টারন্যাশনাল প্লেয়াররা করবে, এটা আমাদের ব্যাপার না। মানে ভারতের আদালতে কি হাসিনার বিচার সম্ভব কিনা? কিচ্ছু না, কোনোদিনও হবে না। যে ভারতের বিচার বিভাগ মুসলমানদেরকে ঠিকমতো বিচার করে না, সেইটা হাসিনার বিচার করবে, চিন্তা করেন কেমনি আপনারা? তাহলে মানে হাসিনার যে অপরাধের, এটা বাংলাদেশ করবে, এটা কি সম্ভব কিনা? বাংলাদেশে ইনএফসেশনে করবে, আইলো না আইলো নাই, অ্যাবসেন্ট থাকলে মানুষ শাস্তি দেয় না, সে শাস্তি পাবে। ভারতের কাছে আসলে হাসিনা কেন প্রিয়, এর রহস্যটা আসলে কি? হাসিনা কোনো নেগোসিয়েট করেনি, ওরা যখন যা চাইছে তাই তার রাজি হয়েছে। দেশের পক্ষে কোনো নেগোসিয়েশন করেনি সে। ভারত যখন যেটা ডিমান্ড করছে সেটাই সে দিয়ে দিচ্ছে। হাসিনা কেন আসলে ইউনূসের নাম শুনতে পারতেন বা মাথা খারাপ হয়ে যেত বলে? এটা ওনার আশেপাশের লোক বুঝাইতে শুনছি আর কি, এটাও সত্য আমি জানি না, যে উনি নোবেল প্রাইজ পাইতো আসলে ইউনূস সাহেব পাইছে। কোথায় ইউনূস সাহেব, কোথায় হাসিনা, এটা ওনার আশেপাশে যেসব লোকগুলো আছে ওনাকে ভুল বুঝেছে আমার ধারণা। না, উনি ওনার বাবাকে এস্টাবলিশ করতেছে সব সময়। এবং সে বাংলাদেশে কজন নোবেল প্রাইজ পাইছে, এখন আপনি যদি সেটা চিন্তা করেন তাহলে নোবেল প্রাইজ উনি বাংলাদেশ হিসাবে পেয়েছে এবং শান্তিতে পাইছে, ইকোনমিক্সের উপরে উনি কাজ করেছে। ওনার নাম তো 100 বছর পরও কেউ নোবেল প্রাইজ তো থাকবে, যখন নোবেল লিস্ট আসবে তখন ওনার নামটাই আসবে, শেখ হাসিনার নাম আসবে না। আর শেখ সাহেব তো সেই 75 সালে শেষ হয়ে গেছে, আজ কত 25 বছর, এদিকে 24, 50 ইয়ার্স হয়ে গেছে নিয়ারলি। তো উনি যে এই কর্মটা করে গেছে 50 বছর, সেই সত্যটাই বাহির হচ্ছে। ইতিহাসটা নর্মালি 50 বছর পরেই সত্যভাবে রাখা হয়। ওনার আমলে একনায়ন্ত্র হয়েছে, পেপার বন্ধ করে দিয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, বাকশাল করেছে, রক্ষী বাহিনী করেছে, এগুলো সামনে আসছে এখন। এগুলো জনগণের উপকারের জন্য করা হয়নি, ওনার ক্ষমতা কুক্ষিগত করার জন্য করা হয়েছে। ভারতের যে অস্থিরতাটা রাজনৈতিক, সেটা ঠিক করতে মোদি কি বিএনপির হাত ধরবে, আপনার কি মনে হয়? আমি এইগুলো নিয়ে চিন্তা করি না। ভারতের বহু মাথা আছে, ভারতের লেখাপড়া আমাদের থেকে উন্নত, তাদের আইসিএস অফিসার আছে, তাদের জিনিস তারাই করবে, ওরা কারো হাত ধরবে না, ওরা যা করতে ওরা নিজেরাই করবে। শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়েও এখনো কিন্তু কুয়াশা কাটছে না, অনেকে বলছে আওয়ামী লীগের মাথা তো এখনো আছে বাংলাদেশে। যারা আছে তারা বদলায় না কেন, এটা আমরা কি করবো? আমরা তো সাধারণ মানুষ, আমার যদি ভালো মনে করে তারা রাখবে, আর ভালো মানে তারা বাদ দিবে, এটা তাদের কাছে। তাদের কোনো স্বার্থ থাকলে তারা রাখবে, আর স্বার্থ না থাকলে তারা বিদায় দিবে। সাধারণ মানুষের তো এখানে কোনো হাত নাই। ডক্টর ইউনূস যা ভালো করার চেষ্টা করে যাচ্ছে, এখন 10টা কাজ করলে একটা ফেলিয়ার হইতে পারে, তবে যেভাবে উনি চেষ্টা করতেছে, যেভাবে বাহির থেকে পয়সা গড়ে বা ইনভেস্টমেন্ট আনার চেষ্টা করতেছে, উনি ভালো কাজ করারই চেষ্টা করতেছে। আমি মনে করি বছরে কিছু একটা ভালো করতে পারবেন। বিশ্ব মার্কেটে উনি এত আলোচিত কেন? মানে নোবেল তো আরো অনেকেই পেয়েছে, উনি আলোচিত, উনি সামাজিক ব্যবসা করার জন্য একটা নতুন আইডিয়া করেছে 30, এরা গ্রামীণ দিয়া উনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। আপনার সে চায়না বলেন, ওনার একটা ইন্টারভিউ শুনেছি যে বলছে যে চায়নার গরিব আর বাংলাদেশ সবই তো একরকম, গরিব মানে গরিব। উনি গরিব দিয়ে নিয়ে কাজ করেছেন। সেই এখন ধরেন গ্রামীণ যখন শুরু করে তাদের অবস্থাটা কী ছিল, আর যারা সেখানে লোন পেয়েছে তাদের অবস্থাটা কী হয়েছে। তো এই মডেলে সারা দুনিয়াতেই বহু দেশে ওনার এই মডেল প্রচারিত, এবং এইভাবে উনি অনেক নাম। এরপর উনি সামাজিক ব্যবসার কথা বলেছেন। এখন যদি ওনার এইসব আইডিয়া যদি 50% হয় তাহলে সারা দুনিয়া উন্নতি হবে, ওই জন্য সবাই চিন্তিত তার জন্য, যেন তারা ডাইকে নিয়ে যায়।
কীভাবে তার থেকে বুদ্ধি জ্ঞান বা আলোচনা করে নতুন কোনো আইডিয়া নেওয়া যায়। অন্য তো কিছু না, উনি তো পার্সোনাল গেইনে কোনো কাজ করতেছেন না। আচ্ছা, আপনি ইউনুস যদি 5 বছর বাংলাদেশের ক্ষমতা থাকে, সাধারণ মানুষ যদি মনে করে আমাদের দেশে ওইরকম গণতন্ত্র স্বীকার করে, ব্রিটেনে যেমন নাকি যাকে স্পিকার করে যে পরের বার যখন ইলেকশনে দাঁড়ায় তার বিরুদ্ধে কেউ দাঁড়ায় না, তাকে 2 পার্টি 3 পার্টি মিলেই ছেড়ে দেয়, সে আনকন্টেস্ট হবে। এখন আমাদের দেশের পলিটিশিয়ানরা যদি মনে করে ইউনুস সাহেব আমাদের জন্য দেশের জন্য অনেক ভালো জিনিস বয়ে এনেছে, তো ওনাকে এখন দাঁড় করে প্রাইম মিনিস্টার করুক না, কে নিষেধ করবে, বা প্রেসিডেন্ট করুক না, বলে ওনার বিরুদ্ধে আমরা কেউ দাঁড়াবো না। এটা বলতে পারে? এখন যদি জনগণের কাছে যাবে, জনগণের যাওয়ার আগে তো এইসব জিনিস, উনি যদি ভালো কাজ করে থাকে ওনাকে সবাই সাপোর্ট করা উচিত। আর যদি মনে করেন আমরা ইলেকশন করে আমরা নিজেরা আসবো, সেটা আলাদা, সাধারণ মানুষ বুঝবে এটা। যেটা বললাম যে ইনি যদি 5 বছর ক্ষমতা থাকেন তাহলে দেশের উপকারটা কতটুকু হবে? সেটা আমি বলতে পারতেছি না। আই হ্যাভ টু অবজার্ভ। ওনার আশেপাশে কারা আছে দেখতে হবে, উনি কাকে দিয়ে কাদের দিয়ে কাজ করাচ্ছেন সেটা দেখতে হবে। যেমন ডক্টর খলিলকে দিয়ে উনি যে রোহিঙ্গাদের দিয়ে কাজ করাচ্ছেন, 1,80,000 রোহিঙ্গা ফেরত যাচ্ছে, আরও 70,000 লাইন হয়েছে। এটা তো শুরু। 10-15 বছর তারা এখানে বসে বসে তাদেরকে সারা ওয়ার্ল্ড আনতেছে, সেখান থেকে যদি এরকম 2 লাখ 2.5 লাখ চলে যায়, এটা আমাদের জন্য ভালো না? ভবিষ্যতে আরও নেগোসিয়েট করতে পারবে, এটা একটা ভালো দিক না? তাহলে উনি একটা ভালো মানুষ, ভালো লোক বসাইছে না, সে নেগোসিয়েট করতেছে। সব জায়গায় যদি ওইভাবে লোক বসাই ভালো কাজ করে, এটা দৃশ্যমান হবে। এটা আপনি আমাকে জিজ্ঞাসা করা লাগবে না, আপনিই দেখবেন কি হচ্ছে। কিন্তু তাকে তো অনেকে কাজ করতে দিতে চাচ্ছে। এইসব কথা বলেন না, যে কাজ করা সে কাজ করবে। আমি বললেই পারি না, এলে পারি না, এগুলো যারা হারু পার্টি তাদের কথা। যারা নির্বাচন ভোট ছাড়া কিছুন তারা নির্বাচন চাবে, এরা অনেকে অনেক চাবে, উনি ওনার কাজ করবে। আমি উল্লেখ পারি না এগুলো এগুলো রেভলিউশনারি কথা না। আপনি আপনার কাজ করে যাবেন, উল্লেখ পারি না এগুলো সাধারণ মানুষের কথা। ডক্টর ইউনূস ক্ষমতা থাকলে তো দেশের মধ্যে অনেকে চায় না, মানে উনি পারে না। এখন শুন, এগুলা তো শোন, যখনই পলিটিক্সে যাবেন আপনার পক্ষে বিপক্ষে লোক থাকবে, আর আমরা তো শুধু ইমিডিয়েট রেজাল্ট চাই। এখন যদি উনি লং টার্ম যেসব কাজগুলো করবে, ধরে রাখেন এখানে চাইনিজরা যদি একটা মেডিকেল সিটি করে, এখানে চাইনিজরা 210টা হাসপাতাল করে, এখানে চাইনিজরা এখানে যায় কুনমিনে যায় মানুষের যে স্বাস্থ্যসেবা দিতে পারতেছে, এটা তো দৃশ্যমান হয় 3 বছর পরেই, তখন তো সবাই অ্যাডভান্টেজ পাবে। তো সেটা তো আমরা এখন দেখতে পারতেছি না। এখন ডক্টর ইউনূসের কাছে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো যেসব অ্যাডভাইজাররা অ্যাক্টিভ না তাদেরকে বাদ দিয়ে ভালো অ্যাডভাইজার নেওয়া, আর কিছুই না। আমি ওই নিয়ে চিন্তা করি না। আমার চিন্তা হলো যারা অন্যায় করছে, হত্যা করছে, গুম করছে, ওদের আগে বিচার করে দেওয়া উচিত। বিচার তো প্রক্রিয়া থাকবে, এরকম ইলেকশন হবে, বিচার রেগুলার চলবে, বিচার করে ওদেরকে শাস্তি দেওয়া উচিত। আর বাকিটা সাধারণ মানুষ যেটা মানুষ যদি বড় ব্যান করতে হবে ব্যান করে দেবেন। আর আমি মনে করি যারা এইসব অন্যায় করছে ডাইরেক্টলি ওদেরকে লাইফ টাইম ব্যান করে দেওয়া উচিত পলিটিক্স। আচ্ছা, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত তো মানে অনুশোচনা এটা কেউ করে নাকি? এরা যখন পাওয়ারে থাকে মানুষ করে আমি সবই ভালো করছি, কোনোদিন মনে করে সে খারাপ করছে, কেউ আমি ব্রিজ করছি, এটা করছি, সেটা করছি, করতে গেলে কিছু অন্যায় হয়েছেই। কিন্তু সে ডাইরেক্ট মানুষদের খুন করছে, ওই হেলিকপ্টার দিয়ে খুন করছে, হেলিকপ্টার গুলি করে খুন করছে মানুষকে, আয়না ঘরে 8-10 বছর আটকে রাখছে অন্ধকারের মধ্যে। এগুলো তো প্রমাণিত, এগুলো বিচার হওয়া উচিত। কিন্তু শেখ হাসিনা নিজে বলছেন যে আমার দোষটাকে, এখনো বলছেন যে অন্যায় করে সে সবসময় আমার দোষটাকে। আওয়ামী লীগ নিজে মানে 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যে একটা নারকীয় হত্যাযজ্ঞ ঘটলো, এটা ইতিহাস থেকে মুছে ফেলে যাচ্ছে। সম্ভব? কিছুই হয় না, সম্ভব এটা? শুনেন, 1770 সালে প্রথম ফ্যামিন হয়, তারা কৃষকেরও ট্যাক্স বাড়ায়। সেই বছর 1/3 ওয়েস্ট বেঙ্গল, আর তখন ইস্ট বেঙ্গল ছিল, 1/3 লোক মারা গেছে। ইতিহাস থেকে মুছতে পারছে?
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল, তখন 5 মিলিয়ন লোক এই এলাকায় মারা যায়। ইতিহাস তো বুঝতে পারছেন। 74 সালে কেউ বলে 5 মিলিয়ন, আবার কেউ বলে 3 মিলিয়ন, 30 লক্ষ লোক মারা যায়। এটা কোনোদিন ইতিহাস তো বুঝতে পারছে? শুনুন, 50 বছর পরে সবসময় ইতিহাসটা লেখা হয় এবং সত্যের বাইরে কেউ যায় না। আওয়ামী লীগ বলে তারা স্বাধীনতা চেতনার দল বা স্বাধীনতার পক্ষের শক্তি, অথচ স্বাধীনতার পর থেকে এখনো অবধি তারাই হত্যাযজ্ঞ চালিয়েছে, লুট করেছে, হত্যা দর্শন করছে, আবার তারাই বলে যে তারা চেতনার শক্তি। মানে বিষয়টা সাংঘর্ষিক। শুনে এখানে মেইনলি হলো আপনার যে স্বাধীনতার সময় তারা নেতা ছিল, কিন্তু অন্যরা যুদ্ধ করেছে। জেনারেল ওসমানী যুদ্ধ করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছে, ঘোষণা করেছে। এখানে শুধু ওয়ান পার্টি করেনি, সর্বজনীন লোক ঝাঁপিয়ে পড়ছে। হ্যাঁ, পাকিস্তান থেকে আর্মিরা পালিয়ে এসে যুদ্ধ করছে। তারা সামনে ছিল, এটুকু দাবি করতে পারে, কিন্তু সাধারণ মানুষ এটার সাথে, মানুষে বিদেশে যায় যায় চাঁদা উঠে আনছে, আওয়ামী লীগ পয়সা দিছে, সারা ইউরোপতে পয়সা আনছে না, তাই না? কিন্তু তারা যখনই স্বাধীনতা পাওয়ার পরে যে কাজগুলো করেছে, সেই কাজটা দেশের পক্ষে যায়নি। আবার বহু বছর পরে অতীত সরকার শেখ হাসিনা মাথায় হিজাব, হাতে তসবিহ দিয়ে বলছে আমাদের সেবা করার সুযোগ দেন। তো 15 বছরের সেবার সুযোগ আমরা দেখছি। আয়নাঘর, হত্যা, লুটপাট। কোনো দেশের স্টেট ব্যাংক, যেটা সরকারিভাবে সব কিছু পরিচালনা করে, কোথাও স্টেট ব্যাংক বলে, আমাদের দেশে বাংলাদেশ ব্যাংক বলে, কোথাও এরকম লুট হয়নি। এই আওয়ামী লীগের সময়ই বাংলাদেশ ব্যাংকে $800 মিলিয়ন লুট হয়ে গেছে। তো ওনারা আগের বারও ফেইলিউর, পরের 15 বছরও ফেইলিউর। আমি মনে করি ওনাদের রাজনীতি করার বৈধতায় থাকা উচিত না। ওনাদের নিজের তরফ থেকে সম্পদ লুট করেছে, কতগুলো লোক দেওয়া দেশের ব্যাংকগুলো লুট করে নিয়ে গেছে, দেশের ব্যবসাগুলো বন্ধ করে দিয়েছে, কাজ করেছে যেখানে কমিশন ছিল সেখানে কাজ করছে। তো রাজনীতি কিসের জন্য? সাধারণ মানুষের খেদমত করার জন্য। ওনারা কি সেটা করছে? রাজনীতি করার সেই বৈধতা ওনাদের মন থেকে চলে যাওয়া উচিত, যে আমরা যতবারই রাজনীতিতে এসেছি ততবারই শুধু আমাদের পেট পুড়েছি, অন্যদের জন্য কিছুই করিনি। আর ওনাদের দলের বাইরে যারা ছিল তাদেরকে এরা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ব্যাংক ধ্বংস বা লুটের অপরাধে তো শাহাবুদ্দিন চুপ্পুরও বিচার হওয়া দরকার উচিত। করেন না, না করলো কে? উনি তো এখন ওনার কার সাথে কে রাখছে এটা আমরা জানি না, আমরা জানি না এইসব। আগামী বাংলাদেশ কেমন হবে? আগামী বাংলাদেশে 15 বছর থেকে ভালো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, নির্বাচনটাকে আসলে সহজভাবে হবে বলে আপনি মনে করেন? আমি মনে করি ডক্টর ইউনূস ভালো নির্বাচন দেবে ইনশাআল্লাহ। মানে আওয়ামী লীগের আমলে আপনি কেমন চাপে ছিলেন? কোন গল্প শুনতে চাই? আর এগুলো শুনেন না, ব্যবসা করতে পারেনি, ব্যবসাটা বন্ধ করে দিচ্ছে। একটু এলসি করতে পারেনি, ব্যাংকে আমাদের সাহায্য করেনি, তারপরে আমার ব্যবসা নিয়েলি বন্ধ হয়ে গেছে। এগুলো করছে ওরা, ওদের মতের বাইরে যারা ছিল তাদের সবাইকেই এভাবে করছে। এখন আমি একা না। আর আওয়ামী লীগ কখনোই ব্যবসা বান্ধব না, এটা জোর করায় বলতে বলেন। যেসব ব্যবসায়ীরা এখন এখানেও একটু চেহারা দেখায়, আর আগের আমলও যাইয়া চেহারা দেখাইছে, তাদেরকে আমরা চিনি। এই শেখ সাহেবের আমলে যখন দুর্ভিক্ষ হয়েছে, ইন্ডিয়া কোনো সাহায্য করছে? আমাদের পাটের ব্যবসা শেষ হয়েছে না? ব্যবসায়ীরা কিছু বলছে? গত 10 বছর চামড়ার ব্যবসা শেষ হয়েছে, ব্যবসায়ীরা কিছু বলছে? কে শেষ করছে? কত সরকারে শেষ করছে? বুঝছেন?
গত সরকারের আমলে যেসব ব্যবসায়ীরা তেল মারছে সেই সব ব্যবসায়ীরা বর্তমান সরকার তেল মারতেছে, অথচ দেশের ব্যবসাগুলো শেষ হয়ে যাচ্ছে। আপনি তো একটা মিডিয়ার দায়িত্বে ছিলেন, মিডিয়া কেন্দ্রিক কেমন চাপে ছিলেন আপনি? আমাদের সব একটু 19-20 খবর হইলেই মিডিয়া ডিজিএফ থেকে ফোন করতে এইসব নিউজ দেওয়া যাবে না। তা আমরা সব সময় একটু কেয়ারফুল ছিলাম আর নিউজ করতে, আর কি, যাতে করে বন্ধ না হয়। এরকম অবশ্য আমার সাথে ডাইরেক্ট কোনো কিছু হয়নি। তো আমি যখনই ওই ফাউন্ডেশন ডেতে বক্তব্য রাখতে হইতো, আমি কোনো পলিটিক্যাল বক্তব্য দিতাম না, আমি সব সময় অন্য কথা বলতাম। কারণ তো বেশি বক্তব্য বলে যে আমার উঠে লয়ে যায়, একটা ভয় না। আমরা দেখলাম গত 9 মাস হলো ডিবি প্রধান বা ডিবি কার্যালয়ে বা ডিবিকে নিয়ে কোনো ট্রল নেই, কোনো নায়িকা কোনো গায়িকা নিয়ে কোনো আলোচনা নেই, ভাতের হোটেল বন্ধ, হারুন নেই, বিপ্লব কুমার নেই। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? শুনেন, প্রতিটি সরকারকে সর্বপ্রথম যে কটা অর্গানাইজেশন সাহায্য করেছে তার মধ্যে এরাই একজন। অতএব এরা যা অন্যায় করতো সরকার চোখ বন্ধ করে রাখত, যার জন্য অন্যায়ের মাত্রাটা অনেক বেড়ে গিয়েছিল। বর্তমান সরকার আসার পরে এই অন্যায়গুলো করতে পারতেছে না। তো অন্যায় না করতে পারলে ভাতের হোটেল আসবে কেন, নাইয়া কীভাবে আসবে, বুঝছেন না? 9 মাস আগে তো অনেক শিল্পীরা সেখানে আনাগোনা কী করতো ওরা, ওদেরকে জ্বালাতন করতে ওই জন্যে। ডিবি লোকেরা হ্যাঁ, এখন যেভাবে চলছে, রেজাউল মল্লিক যেভাবে চালাচ্ছে, এটা আপনি? আমি কই রেজাউল মল্লিক তো একটা পার্ট, কিন্তু কথা সরকার কীভাবে চালাবে সেটাই ইম্পর্টেন্ট। সরকার যেভাবে চালাবে, যেই মতবোধ দিবে, যেই ডিসিশন দিবে, যেই পলিসি দিবে, রেজাউল করিম সেভাবে চালাবে। আগে সরকার যেইভাবে দিছে সেভাবে বলে আমিও খাই, তোমরা লুটি ফুটে খাও, যা ইচ্ছা করো, আমাদের সমস্যা নেই। আগে যে ডিবির কথা বলছি, সেটা তো শুধু যে রাজনৈতিক প্রেক্ষাপট নয়, সমাজেও তো এটা একটা নেগেটিভ। তার ওদেরকে সেভাবে হাতছাড়া দিয়েছে। তারা সবসময় বলছে আমরা আপনাদের ক্ষমতা আনছি, আমাদের সুযোগ দিন কাজ করার। তারা তো সবসময় বলতো তারাই ক্ষমতা আনছে, তারাই সিল চাপল মারছে। এই গত সপ্তাহে তো শুনলাম কোন ডিসি অফিসে পুরানো ব্যালট পাইছে, তো ডিসিরা তো তখনকার ডিসিরা তো এটার সাথে যুক্ত ছিল। শুনুন, একটা গভর্নমেন্ট যখন 15 বছর থাকে, তখন যারা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যারা বিভিন্ন পজিশনে থাকে, তারা সেই সরকারের মতই বাস্তবায়ন করে। আর সেটা ভালো হইতে দেখেন, ভালো হইলে অনেক ভালো হয়ে যায়। খারাপ ছিল বলেই খারাপ হয়ে গেছে, তাদের নীতিই খারাপ ছিল, যার জন্য এদের নীতিও খারাপ ছিল। ডিবি হারুনের সাথে যেই মানে ইউটিউবাররা ছিল, ইনফ্লুয়েন্সার, তারা কিন্তু মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এমনকি অনেক প্রতিবাদী ইউটিউবারদেরকেও তারা শাস্তি করেছে ডিবি অফিস থেকে। এখন তারা ক্ষমতাবান ছিল বেশি, তাদের বিচার করার কেউ ছিল না, বিচার গেলেও তো বিচার পাইতো না, ওদের যা ইচ্ছা তাই করতো। ওরা ধরাছোঁয়ার বাইরে, অ্যাবভ দ্য ল। মানুষ আমি যখন চিন্তা করবো ল বলতে কিছু আছে, আপনার প্রতি অন্যায় করলে আপনি লতে যাবেন, তাহলে আমি ওখানে ধরা খাবো, এই মনোভাব মানুষের থাকা উচিত। যখন মানুষ মনে করে আমি অ্যাবভ দ্য ল, তখন যা ইচ্ছা সে করবে। এখন তো তাদেরও বিচার হচ্ছে না, তারাও ধরাছোঁয়ার বাইরে। হ্যাঁ, এই বিষয়ে আপনার? তাদের বিচার আনা উচিত যারা অন্যায় করছে। আমি সবসময় এক কথা বলি, আপনি মুখে বললে হবে না, প্রমাণ আদেশ জোগাড় করে যারাই অন্যায় করছে তাদেরকে শাস্তির এবং বিচারের আওতা আনা উচিত। বিচারের আওতা আনে তাদের শাস্তি দেওয়া উচিত। তখন শাহবাগটা এগুলা পিছনের যারা ক্ষমতাশালী তারাই তৈরি করে। হ্যাঁ, এক সময় কি জানি একটা মেয়ের নাম ভুলে গেলাম, লাকি চিৎকার করতো, ইমরান সরকার চিৎকার করতো, তখনই শুনতাম এরা 5 স্টার হোটেলে থাকে, পয়সা দিয়ে থাকে, পয়সা দিয়ে চলে। এখন ধরেন একজন যদি নেতার, তার ভিত যদি শক্ত হয়, পৃথিবীতে যেসব নেতাদের ভিত শক্ত, যারা নিজেদেরকে উৎসর্গ করছে মানুষের জন্য, তারা কিন্তু ইতিহাসে স্থান পেয়েছে। আর যারা নিজের জন্য উৎসর্গ হয়েছে তারা ইতিহাসে স্থান পায়নি। আপনি আমেরিকার যে হিউম্যানিটির জন্য যে মার্টিন লুথার কিং, সে ইতিহাসে স্থান পেয়েছে। এখন যারাই নিজেদেরকে উৎসর্গ করেছে মানুষের সুযোগ সুবিধার জন্য, ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, তারাই ইতিহাসে স্থান পাবে।
আর সাময়িকভাবে যারা চাকচক্য বলে চিৎকার করে সামনে আসে, শাহবাগী অমুক তমুক, এখন এটা করবো তখন এটা করবো। হ্যাঁ দেখেন, হেফাজতের কথা শুনলেই আপনার মনটা নরম হয়ে যায়, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মেরে ফেলছে। আর সাহাবের বাগীদের কথা শুনলে আপনার চোখ গরম, চোখ লাল হয়ে যায়, এরা অন্যায় করছে। শ্রোতা হিসাব ইতিহাসে কে স্থান পাইল? হেফাজত। আগামী 100 বছর পরেও বলবো যে রাতের অন্ধকারে হেফাজতের লোকদের মেরে ফেলছে। এটাকে আমি বুঝতে পারবেন না। আমি এটা আমি জানতাম না। মনে হয় ভি চিহ্ন মানে হচ্ছে আমি জয়ী, মানে আমি সত্যের উপর দাঁড়িয়ে আছি, আমি জয়ী হয়েছি, মিথ্যার উপর আমি নাই কখনো। তা এখন দেখেন কাদের মোল্লা কি জানতো এই সরকার পতন হবে? সে তো কত বছর আগে মারা গেছে, তাকে খুন জুডিশিয়ালি খুন করা হয়েছে, কিন্তু মরার আগে সে বলছে যে আমারই জয় হয়েছে। মানে সে মিথ্যার সত্যের উপরে ছিল, সত্যের উপর থাকা মানে সত্যের জয়। 10 বছর পরে উনি পালিয়ে গেছে আর কাদের মোল্লা ইতিহাসে স্থান পেয়েছে। দেখুন, দিগন্ত টেলিভিশন যখন আমরা শুরু করি তখন মীর কাসেম আলী সাহেব এটাকে দেখভাল করতেন, আমরা ওনাকে সাহায্য করতাম। আমরা শুরু করার সময় আমাদের মতো করে সাজানোর জন্য বহু লোককে ট্রেন আপ করছি, কীভাবে নিউজটা ডেলিভার হবে, কিভাবে কথা বলবে, কীরকম ড্রেসে থাকবে, এসব মিলেই কিন্তু আমাদের একটা সমঝোতা ছিল। এবং এই জিনিসটাই পরে এক পর্যায়ে এটা ফ্যামিলি টেলিভিশন হিসেবেই মানুষে অ্যাকসেপ্ট করেছে। যেমন আমার এক বন্ধু, সে বলেছে যেদিন দিগন্ত টেলিভিশন বন্ধ হয় সেদিন আমরা আমার ডিশের লাইন কাটে দিছি। আবার শুনছি যখন দিগন্ত চালু হবে তখন আবার চালু করছি, যদি এখনও চালু হয়নি। মানে আমাদের যেমন নিউজটা পুরো ফ্যামিলি বসে নিউজটা দেখতে পারত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দিগন্তের প্রতি মানুষের আলাদা একটা ইন্টারেস্ট ছিল এবং সবাই মনে করত দিগন্ত টেলিভিশন নিউজটা সত্যের পক্ষেই আছে সবসময়। এখন যেদিন হেফাজত ইসলামের সেই বিশাল রজনী কালো রাত্রি হয়, সেই দিন আমাদের সমস্ত রিপোর্টাররা মূর্তিজির এলাকায় ছিল, তারা ডাইরেক্ট নিউজগুলা দিগন্তকে দিয়েছে। আমি অন্য একটা ইন্টারভিউতে বলেছি এরকম একটা গুলি একটা বাচ্চার চোখ দিয়ে ছেদ করে চলে গেছে, এটা চলে যাওয়ার সাথে সাথে দিগন্ত বন্ধ করেছে। অর্থাৎ সেখানে যা যা ঘটেছে সেই জিনিসগুলোই দিগন্ত প্রচার করছে অনলাইনে, ডাইরেক্টলি প্রচার করছে। এরপরে দিগন্ত বন্ধ করছে। এটা একটা এই সরাসরি দেখানোর জন্যই কিন্তু দিগন্ত বন্ধ হয়েছে। আর সরাসরি দেখলে মিথ্যার আশ্রয় নিতে পারছে নাকি, সত্যটাই প্রকাশিত হয়েছে। এখন সরকার তখন চায়নি সত্যটা প্রকাশ হোক। আচ্ছা, এমনিতে দিগন্ত টিভি বন্ধ না করলে কি আওয়ামী লীগের পতন ঘন্টা তখনই বেজে যেত? সম্ভাবনা ছিল, মানুষ রাস্তায় নেমে যেত। মানুষ রাস্তায় নামতো না, এতগুলো লোক রাস্তায়, কেউ বলে 2200, কেউ বলে 700, কেউ বলে 500। আমি তো আর ছিলাম না, আমি তো মানুষের কথাটা শুনতে হয় আর কি। ধরে নেন কয়েকশো লোক তো মারা গেছে, এবং তারা কারা? বাচ্চারা। হ্যাঁ, তা আমি এক রিয়ার ইন্টারভিউ শুনেছি একটা ব্যাংকের কী জানি বলে একটাকে সিকিউরিটি, সে বলছে আমার সামনে রক্ত দিয়ে নিয়ে চলে গেছে সব। তো এগুলো তো যারা দেখছে তারা তো পরে অনেকে পালিয়েও গেছে, তাদেরকে তারা সামনে থাকেনি আর। আপনার অভিজ্ঞতা কি বলে ওই দিন কি আপনি মানে কি জানতে পারলেন? আমি তো আসলে আমরা মানে 11টা-12টা পর্যন্ত জিনিসগুলো দেখছিলাম রাত্রে, নিয়োগ হচ্ছে, এটা হচ্ছে। কিন্তু যখন এটা আমি ভোর রাত্রে উঠে নামাজ কালাম পড়ার পরে আমি টেলিভিশন চালালাম, দেখেন যে টেলিভিশন নাই। তখন ফোন করলাম সবাইকে, বলে যে আমাদের টেলিভিশন বন্ধ করে দিয়েছে। মীর কাসেম আলী ভাই তখন জেলে ছিলেন, তিনি কি আসলে জানতে পেরেছিলেন তার টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়েছে? এটা তো জানা স্বাভাবিক, খুব স্বাভাবিক। প্রতিক্রিয়া করছিল না, আমাদের সাথে ওই রকম টেলিফোনে আলাপ হয়নি। উনি ওনাকে যাওয়ার পরে ওনার সাথে একবারই আলাপ হয়েছে, শুধু বলছে মিলেমিশে
নয় দিগন্ত টেলিভিশনে ধরে রাখেন আপনারা, অন্তত এইটুকুই বলছে আমার। মানে বন্ধের পর কোনো প্রতিক্রিয়া? আর না, ওইরকম আমাদের যোগাযোগ তো ছিল না, ওনারা তো যোগাযোগ হয়নি। কাদের সিদ্দিকী দিগন্ত টেলিভিশনে টক শো করতেন এবং নয় দিগন্ত লিখতেন, এটার রহস্য আসলে কেন? আমরা শুনুন, এখানে তো আমাদের বহু লোকে লিখত, আমাদের সম্পাদক মাহমুদান সাহেব লিখত, ফরহাদ মোতার লিখত। তারপরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে বিবিসি যারা শুনতো, সিনিয়রদেরকে জিজ্ঞাসা করেন, সে সিরাজুর রহমান বিবিসি, এটা যারা সে সময় জীবিত আছেন বা ইতিহাস পড়লে জানবেন, ওনার কথা শোনার জন্য মানুষ বসে থাকতো। আমি লন্ডন যাই ওনার লেখাটা এনেছি, সিরাজ ভাই আপনি কি আমাদের পত্রিকা লিখবেন? হ্যাঁ লিখবো। উনি মরার আগ 14 সালে মারা গেছে, মরার আগ পর্যন্ত আমাদের পেপারে লিখছে। তো আমাদের পেপারটা সার্বজনীন, যারা ভালো লিখছে, ইন্টেলেকচুয়াল কোয়ালিটি আছে, দেশের মানুষের কথা লিখছে, অর্থনীতির কথা লিখেছে, সমাজের কথা লিখেছে, তারা সবাই লিখবে। কাদের সিদ্দিকী সাহেব তো ভিন্ন দেশের মানুষ না। তা আপনি যদি যে কোনো পার্টি করেন, তো সবাইকে যদি অ্যাকোমোডেট না করতে পারেন, তাহলে আপনার সেই পত্রিকা কীভাবে চলবে? সবার বাক স্বাধীনতা থাকবে, এমনি মুখে বলেন বাক স্বাধীনতা, আবার বলেন উনি লিখলো কেন? এটা কন্ট্রোভার্সি। একদিকে বাক স্বাধীনতা চাচ্ছেন, আরেকদিকে উনি লিখছেন কেন, এটার একটা খোঁচাইতেছেন। আমি তো মনে করি সবাই লেখার অধিকার আছে। মীর কাসেম আলী কি চাইতেন যে কাদের সিদ্দিকী? না, উনি কারোর বিরুদ্ধে কখন, উনি বরঞ্চ সব দল নির্বিশেষে সবার সাথে বসে খেতেন। সে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কোনো রকম ওনার কারোর প্রতি কোনো বিরূপ বা বিদ্বেষ ধারণা ছিল না। কাদের সিদ্দিকী কোনো প্রভাব খাটাতে পেরেছিল আপনাদের না, টেলিভিশন? কখন না, উনি ওনার মতো টকশো করতো। প্রকাশ্যে তো মীর কাসেম আলীর হত্যার পর তার কোনো বিবৃতি আমরা দেখি না। শুনুন, পলিটিক্সের ব্যাপারে কে কোন দল করবে, কখন কে কার বিরুদ্ধে বিবৃতি দিবে, কে বা জানে। হয়তো উনি তখন ভাবছে যে বিবৃতি দিলে উনি অসুবিধায় পড়বে, দেয়নি।